শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর পাঠ্য জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতাটির বিষয়বস্তু এবং সেই সঙ্গে তোমরা এই কবিতার ওপর থেকে কী ধরনের 3 নম্বর বা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন পেতে পারো সে সম্পর্কে আলোচনা। কবি জীবনানন্দ দাশ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছেন। বাংলার অতি সাধারণ অতি সামান্য উপাদান বা উপকরণ এখানে কবিকে যেভাবে অভিভূত করেছে বা কবি যেভাবে অনুভব করেছেন, আমরা সেই পরিবেশ প্রকৃতির মধ্যে থেকেও তার প্রতি এতটা গভীর দৃষ্টি দিতে হয়তো পারিনি। কবির কবিতা যখন পড়ি তখন বাংলার পরিবেশ প্রকৃতিতে ঠিক আমরা চোখের সামনে যে জিনিসগুলি দেখতে পাই সেগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে কবির কবিতায় উপস্থাপনার মধ্য দিয়ে। এটা শুধুমাত্র কবি যে বাংলার প্রকৃতিকে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ সমস্ত কিছুকে অনুভব করেছিলেন, তারই বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে আমরা পাই। বাংলার প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা কবির যে কাব্যগ্রন্থ রূপসী বাংলা, তার 7ম সংখ্যক অর্থাৎ 7 সংখ্যক কবিতা হচ্ছে আকাশে সাতটি তারা। তাহলে কবিতার নাম যেহেতু আকাশে সাতটি তারা, তোমরা এখানে বুঝতেই পারছো যে কবিতাটার প্রেক্ষাপট একটা সান্ধ্যকালীন পরিস্থিতি, যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। আকাশে সাতটি তারা কেন? অসংখ্য নক্ষত্র প্রস্ফুটিত হয় সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী সময়। তাহলে সেই সময়কার একটা দৃশ্যপট আমরা কবিতার মধ্যে পাবো। আবার আমরা দেখব সন্ধ্যার প্রকৃতির যে নিস্তব্ধতা, নির্জনতা বা সেই প্রেক্ষাপটে নিস্তব্ধ নির্জন প্রেক্ষাপটে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মধ্য দিয়ে শুধু যে সন্ধ্যার প্রকৃতিকেই কবি জীবনানন্দ দাশ অনুভব করেছেন তা নয়, তার পাশাপাশি কবি বাংলার বুকের যে ছোট ছোট উপাদান বা উপকরণ, যেগুলো সন্ধ্যার প্রকৃতিতে কবির কাছে দৃশ্যমান হচ্ছে না বাস্তবে, কিন্তু তার মানস প্রেক্ষাপটে পুরোটাই জেগে উঠছে সান্ধ্যকালীন পরিস্থিতির মধ্যে, সেই অন্ধকারের মধ্যেই বসে। সমস্ত কিছু মিলিয়ে আমরা দেখব যে আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন সেই সন্ধ্যার প্রকৃতির অনুভূতি যেমন কবি একটা অন্যভাবে অনুভব করেছেন, সেই সঙ্গে সামগ্রিক বাংলার সৌন্দর্য বা তার রূপরস, গন্ধ, স্পর্শ নিয়ে যে সামগ্রিক সৌন্দর্য সেটা কবির মধ্যে অনুভূত হয়েছে। তাই কবিতার নাম যে আকাশে সাতটি তারা, এটা কিন্তু সার্থক। কেননা এই সান্ধ্যকালীন পরিবেশই কবিকে তার অনুভূতিতে প্রগাঢ়তা আনতে সাহায্য করেছে। কবিতার যে আঙ্গিক হিসেবে আমরা দেখব 14টি লাইন রয়েছে। প্রথম স্তবকে রয়েছে 8টি লাইন এবং দ্বিতীয় স্তবকে রয়েছে 6টি লাইন। প্রথম স্তবকের যে 8টি লাইন, সেখানে আমরা মূলত দেখব যে সান্ধ্যকালীন পরিবেশটা কবির কাছে কীরকমভাবে ধরা পড়েছে। তিনি শুধু চোখেই দেখছেন তা নয়, তিনি যেন তার শরীর দিয়ে অনুভব করছেন, তার প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তিনি অনুভব করছেন। প্রথম স্তবকে সেই সান্ধ্যকালীন পরিবেশের বর্ণনা রয়েছে। সেখানে পশ্চিম দিগন্তের আকাশ যখন রক্তিম হয়ে উঠেছে তাকে উপমিত করছেন, বা সন্ধ্যার প্রকৃতিকে উপমিত করতে গিয়ে কেশবতী কন্যার প্রসঙ্গ নিয়ে আসছেন। এভাবে প্রথম স্তবকটা আমরা পাবো। এরপর দ্বিতীয় স্তবকে যেখানে 6টি লাইন রয়েছে, সেখানে আমি বিষয়বস্তুর বা কবিতাটিতে কবি কী ব্যক্ত করেছেন বলতে গিয়েই বললাম যে সন্ধ্যাকালীন পরিস্থিতিতে বসেও কবি বাংলার প্রকৃতির সামগ্রিক প্রেক্ষাপটের অতি সামান্য উপকরণগুলিও অনুভব করেছেন, তার মানস ভূমিতে দৃশ্যমান হয়ে উঠেছে যেন। সেই দৃষ্টান্তগুলি বা সেই ছোট ছোট উপকরণগুলো দ্বিতীয় স্তবকে তুলে ধরেছেন। সেই সমস্ত কিছুর মধ্যেই যেন কবি বাংলার প্রাণকে অনুভব করেন বলে দ্বিতীয় স্তবকে ব্যক্ত করছেন। তাহলে এবারে চলো আমরা কবিতাটির লাইন ধরে আলোচনা করব, কিভাবে আমরা এর বিষয়বস্তু মনে রাখব
বা কিভাবে এখান থেকে প্রশ্ন এলে আমরা সহজে সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। কবিতার শুরুতেই দেখো একটা জিনিস বলে রাখি, যে যেখানে যেরকম বিরাম চিহ্ন রয়েছে সেভাবে তোমাদের থামতে হবে, তবে তোমরা এই বিষয়বস্তুটা বা অর্থটা বুঝতে পারবে। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। দেখো, ঘাসের পরে লাইন শেষ, ঘাসের পর থামলে হবে না, বসে থাকির পর এসে বিরাম চিহ্ন রয়েছে, সেমিকোলন রয়েছে, অতএব এখানে সে তোমাদের থামতে হবে। তাহলে কবি কবিতা শুরুতেই ব্যক্ত করছেন, যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপর বসে থাকেন। তাহলে এই লাইনটা শুনেই তোমাদের মনে মনে একটা কিন্তু চিত্র জেগে উঠছে, যে যখন বাংলার প্রকৃতিতে ঘাসের ওপর বসে থাকা আর চোখের সামনে মাথার ওপরে আকাশে সাতটি তারা ফুটে ওঠা, এরকমই একটা চিত্র আমরা ধরে নিতে পারি। এরপরে বলছেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে যখন তিনি ঘাসে বসে থাকেন, এবারে আস্তে আস্তে করে যখন সন্ধ্যাটা প্রগাঢ় হতে আরম্ভ করছে, মানে একদম সন্ধ্যার সময় আমরা একদম অন্ধকার দেখি না, সন্ধ্যার সময় দেখি পশ্চিম দিগন্তের আকাশটা রক্তিম হয়ে ওঠে। সেই রঙিন আকাশটিকে এখানে কামরাঙা লাল মেঘ বলে অভিহিত করছেন। অর্থাৎ কামরাঙা হচ্ছে একটি ফল, সেটি পেকে গেলে যে লাল বর্ণ ধারণ করে, যেন সেই রকমই লাল বর্ণ ধারণ করেছে পশ্চিম দিগন্তের আকাশ। এবার পশ্চিম দিগন্তের আকাশটা আস্তে আস্তে নেমে যাচ্ছে বা ডুবে যাচ্ছে, সেটাই যেন মৃত মনিয়া পাখি বলে কবির দৃষ্টিতে পরিগণিত হচ্ছে। যে মনিয়া পাখি হোক, যে কোনো পাখি হোক, যখন আহত হয়ে বা মৃত হয়ে আকাশ থেকে পড়ছে, যেন সেরকমই একটা অনুভূতি কবি সেই সন্ধ্যার মুহূর্তে বসে অনুভব করছেন। এবার দিগন্তের আকাশ আমরা দেখব যে যে দিগন্তরেখার নিচেই বিলীন হচ্ছে। এখানে কবি গঙ্গাসাগরের ঢেউয়ে যেন ডুব দিচ্ছে বলে সেই পশ্চিম দিগন্তের আকাশ বলে অভিহিত করছেন। এরপর আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। ধীরে ধীরে কবির চারিধারে সন্ধ্যার যে অন্ধকার সেটা প্রগাঢ় হতে আরম্ভ করছে। তখনই কবির মনের মধ্যে জাগছে যে শান্ত অনুগত নীল সন্ধ্যা বাংলার বুকে বিস্তার লাভ করছে। এখানে কবি সন্ধ্যাকে তিনটে বিশেষণে বিশেষিত করছেন, শান্ত বলছেন, অনুগত বলছেন এবং সন্ধ্যার বর্ণ কবির দৃষ্টিতে নীল বলে অনুভূত হয়েছে বা ধরা পড়েছে। তাহলে শান্ত অনুগত কেন বলছেন সন্ধ্যাকে? সান্ধ্যকালীন পরিস্থিতিতে আমরা দেখি পারিপার্শ্বিক প্রেক্ষাপটের সমস্ত রকমের শোরগোল অনেকটাই স্তিমিত হয়ে যায়, একটা নির্জন নিরিবিলির পরিবেশ বা প্রেক্ষাপট তৈরি হয় এবং কবির কাছে সেই কবি যেহেতু বাংলার প্রকৃতিকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসতেন এবং প্রতিনিয়তই প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করতে চাইতেন, যখনই সান্ধ্যকালীন পরিস্থিতি আসে তখনই কবির সেই একাত্মতাটা আরও প্রগাঢ় হয়ে ওঠে। তাই কবির অনুভূতিতে কোনো বাধা সৃষ্টি হয় না সেই প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষেত্রে। তাই তিনি সন্ধ্যাকে শান্ত এবং অনুগত বলে অভিহিত করছেন এবং কবির দৃষ্টিতে সেই সন্ধ্যার বর্ণ যেন নীল বলে ধরা পড়েছে বা অনুভূত হয়েছে। এবারে কবি বাংলার সেই শান্ত অনুগত নীল সন্ধ্যাকে তুলনা দিতে গিয়ে কেশবতী কন্যার প্রসঙ্গ নিয়ে আসছেন। পরের অংশে দেখো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে এখানে কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? না, বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে কেশবতী কন্যা বলে এখানে কবি অভিহিত করছেন, বা বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যার তুলনা দিতে গিয়ে কেশবতী কন্যার প্রসঙ্গ কবি কবিতায় নিয়ে এসেছেন। দেখো, এখানে সন্ধ্যার বলতে গেলেই, বাংলার সন্ধ্যা বলতে গেলেই সন্ধ্যার সঙ্গে তুমি তিনটে বিশেষণ তোমরা ব্যবহার করতেই পারো উত্তর লেখার সময়।
এবারে সেই সন্ধ্যার প্রগাঢ়তা যখন বেড়েছে বা সন্ধ্যা যখন প্রগাঢ় হয়েছে, তখন ধীরে ধীরে সেই ঘাসের ওপর বসে কবি সন্ধ্যাকে কিভাবে অনুভব করছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তাহলে সন্ধ্যাকে তিনি কেশবতী কন্যা বলে অনুভব করলেন। এবারে সেই সন্ধ্যার প্রগাঢ়তা যখন কবির সংলগ্ন স্থানেও ঘনীভূত হয়েছে, তখন মনে হচ্ছে যেন সেই কেশবতী কন্যার চুলের স্পর্শ, কেশবতী কন্যার এলাইতো কেশপাশই যেন সেই সন্ধ্যার ম্লান অন্ধকার, সেই অন্ধকারের বা কেশবতী কন্যার চুলের স্পর্শ এবার কবি তার শরীরের ওপর তথা তার মুখের ওপর বা চোখের ওপর অনুভব করতে শুরু করেছেন। এরপর কবি বলছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখো, এই কথাটা বলার কবিতায় একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা যখন যে কেউ যে জিনিসটার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ি, যে জিনিসটা আমাদের খুব ভালো লাগে, তখন আমরা মনে করি পৃথিবীতে এর থেকে আর ভালো কিছু হতে পারে না, বা এই জিনিসটার স্বাদ আমি যেভাবে পেয়েছি এই স্বাদ আর অন্য কেউ পেতে পারে না বা পায়নি কখনো, বা পেয়ে দেখেনি। কবির মধ্যে, কবি জীবনানন্দ দাশের মধ্যে যেন এখানে সেই রকমই একটা অনুভূতি কাজ করছে যে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। তাহলে পৃথিবীর কোনো পথ, পৃথিবীর কথা বলতে গিয়ে এখানে মানে কেউই কোনোভাবে কখনো দেখেনি। পৃথিবী একটা বিশাল বড় ক্ষেত্র, এখানে তিনি বাংলার পরিবেশের একটা নির্দিষ্ট স্থানে ঘাসের ওপর একটা নির্দিষ্ট জায়গায় তিনি বসে রয়েছেন। সেইখানে বসে তিনি বাংলার সন্ধ্যাকে যেভাবে অনুভব করছেন, সেই সন্ধ্যার অনুভূতি তার মনে যে কেশবতী কন্যার প্রসঙ্গ নিয়ে আসছে, তার রূপ কবির দৃষ্টিতে যেভাবে ধরা পড়েছে, শুধু দৃষ্টিতে ধরা নয়, কবির মনে প্রাণে যেভাবে অনুভূত হচ্ছে, সেই অনুভূতি আর কেউ কোনোভাবে করে উঠতে পারেনি। সে কারণেই কবি বলছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। আসলে কবির মধ্যে যে অনুভূতি অনুভূত হচ্ছে, সেটা আর যেন কেউ কোনোভাবেই অনুভব করতে পারেনি। তারপরে বলছেন, দেখে নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। দেখো, আমি কিন্তু পড়ার সময় যেখানেই বিরাম চিহ্ন সেখানেই থামছি। তার আগে কিন্তু লাইনের শেষ কোথায়, লাইনের শুরু কোথায়, বা একটা লাইন শেষ, এরকম জায়গায় থামা যাবে না। কবি নিজে তো যেভাবে সেই বাংলার সন্ধ্যা সৌন্দর্য অনুভব করছেন, নিজেকে একাত্ম করছেন সেই সন্ধ্যার সঙ্গে, তাতে করেই তিনি মনে করছেন যে এই একাত্মতা প্রকৃতির মধ্যেও ঘটছে। সন্ধ্যার স্পর্শ, সন্ধ্যার অনুভূতি শুধু যে কবির মধ্যেই অনুভূত হচ্ছে তা নয়, সেই অনুভূতি পরিবেশ প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে, কাঁঠাল, জাম, হিজল, যা পরিবেশ প্রকৃতির বুকে বৃক্ষ রয়েছে সমস্ত কিছুর মধ্যেও যেন অনুভূত হচ্ছে। কেননা তাদের ওপরেও সেই সন্ধ্যা স্বরূপ কেশবতী কন্যার অজস্র চুলের চুমা ঝরে পড়ছে, অবিরত ঝরে পড়ছে। কেননা সন্ধ্যা, সান্ধ্যকালীন পরিস্থিতিটা তো নিশ্ছিদ্র। সন্ধ্যার ম্লান অন্ধকার কোনো একটা স্থানকে যে বাদ রাখতে পেরেছে, এটা তো প্রকৃতির পক্ষে সম্ভব নয়। সেই সন্ধ্যার স্পর্শ কবিকেও যেভাবে করছে, যেন পরিবেশ প্রকৃতির হিজল, কাঁঠাল, জাম প্রভৃতি বৃক্ষের উপরেও যেন একইভাবে স্পর্শিত হচ্ছে বা অনুভূত হচ্ছে। এবার কবির অনুভূতিতে আরও একটু মাত্রা সংযোজিত হলো। কিভাবে না, এবার শুধু দেখা নয়, মনে অনুভব নয়, এবার কবি ঘ্রাণও অনুভব করলেন। পরের লাইনে দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তাহলে কবি যেন এর আগে কখনোই অনুভব করেননি। ওই আকাশে যখন 7টি তারা ফুটেছে, যখন তিনি বাংলার প্রকৃতিতে ঘাসের ওপর উপবিষ্ট হয়েছেন, তখনই সন্ধ্যাকে অনুভব করতে করতে বা সন্ধ্যার সঙ্গে নিজেকে একাত্ম করতে করতে এবার কবি অনুভব করছেন সেই সন্ধ্যারও একটা স্নিগ্ধ গন্ধ রয়েছে। সেই গন্ধটা যেন সন্ধ্যা স্বরূপ যে কেশবতী কন্যা
বা রূপসী কন্যার তার চুলের বিন্যাসেরই ঘ্রাণ বলে কবির কাছে অনুভূত হচ্ছে। তাহলে এতদূর আমরা দেখলাম যে সন্ধ্যার বর্ণনা, সন্ধ্যাটাকে কবি সেই ঘাসের ওপর বসে কিভাবে অনুভব করলেন। প্রথম স্তবকে দেখো এই কামরাঙা লাল মেঘ থেকে শুরু করে চুলের বিন্যাস এই পর্যন্ত রয়েছে সন্ধ্যার বর্ণনা। আবারও একবার বলছি, দেখো এখানে তোমাদের মনে রাখার জন্য প্রথমে যেটা মার্ক করবে যে কামরাঙা লাল মেঘের প্রসঙ্গ রয়েছে, তাকে তিনি মৃতমণিয়ার সঙ্গে তুলনা করছেন, মানে পশ্চিম দিগন্তের রক্তিম মেঘের বর্ণনা। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আসছে সন্ধ্যার, মানে মেঘটা গেল পশ্চিম দিগন্তের মেঘ। এবারে সন্ধ্যার যে অন্ধকারটা প্রগাঢ় হতে আরম্ভ করেছে, প্রথমে কবি সেই সন্ধ্যাকে কিভাবে বিশেষিত করছেন, কিভাবে না শান্ত অনুগত নীল সন্ধ্যা বলে ব্যক্ত করছেন। এটা 2 নম্বর। 3 নম্বরে কি দেখব না, এবারে সেই সন্ধ্যার বর্ণ বা প্রকৃতিটা অনুভব করার পর কবির মনের মধ্যে এবারে অনুভূতি তো আস্তে আস্তে মানুষের গভীর হয়, কবির অনুভূতিতে এবার জাগলো সেই সন্ধ্যা যেন কেশবতী কন্যা। তাহলে এবারে কবি নিয়ে এলেন কেশবতী কন্যার প্রসঙ্গ। তাহলে 3 নম্বরে এলো কেশবতী কন্যার প্রসঙ্গ। এখানে কেশবতী কন্যার প্রসঙ্গটা এবার দুভাবে ব্যক্ত হচ্ছে। কী রকম দুভাবে না, একদিকে কবি নিজে অনুভব করছেন, কোথায় না আমার চোখের পরে মুখের পরে, এটা কবির নিজের অনুভূতি। কবির তার নিজের অনুভূতির এত প্রগাঢ় হলো যে মনে হলো যে পৃথিবীর কোনো পথ, অর্থাৎ পৃথিবীর কেউই পথ কি দেখতে আসবে, পথ বলতে পৃথিবীর কেউই কোনোভাবে দেখেনি, মানে আর কেউ এই বাংলার পরিবেশের সন্ধ্যার সৌন্দর্য অনুভব করেনি। কবি যেভাবে অনুভব করছেন তার অন্তরে, এটাই এখানে ব্যক্ত করছেন। এরপর এই কেশবতী কন্যার প্রসঙ্গ কবির ক্ষেত্রে যেমন রয়েছে, আবার প্রকৃতির ক্ষেত্রেও রয়েছে। এই যে প্রকৃতির যত যা কিছু রয়েছে, শুধুমাত্র এখানে যে তিনি হিজল কাঁঠাল জামের প্রসঙ্গ আনলেন মানে যে প্রকৃতির এই কটা গাছের মধ্যেই সেই রূপসীর চুলের বা কেশবতী কন্যার চুলের থেকে অবিরত অজস্র চুমা ঝরে পড়ছে তা কিন্তু নয়। সমগ্র প্রকৃতির প্রেক্ষাপটেই এই সামান্য স্থান উল্লেখ করার পরেও আমরা দেখব যে কবির অনুভূতিতে এটাই প্রগাঢ় হচ্ছে যে সমগ্র বাংলার প্রেক্ষাপটেই যেন সেই রূপসীর বা কেশবতী কন্যার অজস্র চুলের চুমা অবিরত বর্ষিত হয়ে চলেছে। তাহলে এটা গেল এখানে প্রথম স্তবকের বর্ণনা। তাহলে এখানে 3টে পয়েন্টে তোমাদের মনে রাখতে হবে। প্রথমে কামরাঙা লাল মেঘের প্রসঙ্গ, তারপরে শান্ত অনুগত নীল সন্ধ্যার প্রসঙ্গ, তারপরে কেশবতী কন্যার প্রসঙ্গ। এবার কেশবতী কন্যার ক্ষেত্রে অনুভূতির দুটো দিক, এক হচ্ছে কবিতা নিজে কিভাবে অনুভব করলেন এবং প্রকৃতিতেও কিভাবে সেটা সঞ্চারিত হচ্ছে সেটা এখানে ব্যক্ত করলেন। এরপরে চলো আমরা যাই দ্বিতীয় স্তবকে। দ্বিতীয় স্তবকে আমরা দেখব যে কবি মূলত এখানে তুলে ধরছেন প্রকৃতির সেই এখানে যেটুকুনি অংশ রয়েছে যে সান্ধ্যকালীন কোনো বর্ণনা নয়। কলমির ঘ্রাণ, হাঁসের পালক, চাঁদা সরপুটি প্রসঙ্গ, কিশোরীর চাল ধোয়া, এগুলো কোনো সান্ধ্যকালীন ঘটনা নয়, কিন্তু এগুলো বাংলার পরিবেশ প্রকৃতিরই ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র বা ঘটনা বা উপকরণ, যেগুলো নিয়েই বাংলার প্রাণ কবির মনের মধ্যে অনুভূত হয়েছে। কিন্তু এই অনুভূতিটা ওই সান্ধ্যকালীন পরিবেশে বসেই কবির মনের মধ্যে জেগে উঠেছে। তাহলে পৃথিবীর কোনো পথে, আমরা কবিতায় দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোনো পথে, তারপরে দেখো একটি কোলন চিহ্ন রয়েছে। তাহলে পৃথিবীর কোনো পথে, এখানে আবার বাংলার প্রকৃতিকে অতিক্রম করে পৃথিবীর প্রসঙ্গ আনলেন কেন না, পৃথিবীর কোনো পথে এরপরে যেগুলো বলছেন সেগুলো দেখা যায় না, এটা স্পষ্ট ভাষায় তিনি বললেন না, কিন্তু এখানে এটাই বলতে চাইছেন যে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ পাওয়া যাবে না, কলমির ঘ্রাণ পাওয়া যাবে না, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত দেখতে পাওয়া যাবে না, শীত হাত খান দেখতে পাওয়া যাবে না, বা কিশোরের পায়ে দলা মুথা ঘাস তার ঘ্রাণও পাওয়া যাবে না, সেটা দেখতেও পাওয়া যাবে না, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা,
এটাও অনুভব করা যাবে না। শুধুমাত্র বাংলার পরিবেশ প্রকৃতির বুকেই এই উপকরণ বা এই চিত্রগুলি অনুভব করা সম্ভব, আর এর মাঝেই কবি বাংলার প্রাণকে অনুভব করেন। তাহলে এই দ্বিতীয় স্তবকের এই লাইনটি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরই মাঝে বাংলার প্রাণ, এই লাইনটি তোমাদের 3 নম্বরের একটি প্রশ্ন থাকে। প্রথম স্তবকের ক্ষেত্রেও 3 নম্বর বা দ্বিতীয় স্তবকের ক্ষেত্রেও 3 নম্বরের প্রশ্ন হিসেবে এই লাইনটি খুব গুরুত্ব। প্রথম স্তবকের ক্ষেত্রে কবির দৃষ্টিতে সন্ধ্যা কিভাবে ধরা পড়েছে, 3 নম্বর থাকলে শুধু প্রথম স্তবকেই তার উত্তর সীমাবদ্ধ। আর এরই মাঝে বাংলার প্রাণ যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে, তাহলে এখানে বাংলার প্রাণ কবি কিসের মধ্যে অনুভব করেছেন বললে এই দ্বিতীয় স্তবকের যে প্রসঙ্গগুলি রয়েছে এগুলিকে উল্লেখ করতে হবে। তাহলে এখানে কিন্তু একটাও চিত্র ছাড়া যাবে না, মনে রাখতে হবে তোমাদের। কিভাবে মনে রাখবে? গাঁটে গুণে মনে রাখবে। ধান, কলমি, হাঁসের পালক, সর, পুকুরের জল, চাঁদা সরপুটি, কিশোরীর চাল ধোয়া বা শীত হাতকান, কিশোরের প্রসঙ্গ, লাল বটফলের প্রসঙ্গ। এখানে দেখবে পুরো 10টি প্রসঙ্গ রয়েছে, তোমরা গুনলেই দেখতে পাবে 10টি প্রসঙ্গ। উত্তর লেখার সময় তুমি খেয়াল করে লিখবে তোমরা যে আমি 10টা প্রসঙ্গ লিখলাম কি না। তাহলে যদি এই 10টা বিষয়ে যা যা মানে তথ্য এখানে কবিতার মধ্যে কবি তুলে ধরছেন, তাহলে উল্লেখ করতে পারলে কিন্তু ফুল মার্কস তোমরা এখানে অতি অবশ্যই পাবে। তাহলে দেখো, প্রথম স্তবকের সঙ্গে দ্বিতীয় স্তবকের একটা মিল রয়েছে। কি মিল? না, প্রথম স্তবকের একদম শেষ লাইনে আমরা একটা জিনিস দেখেছিলাম। কি? দেখো, দেখাচ্ছি। জানি নাই অত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তাহলে প্রথম স্তবকে কিন্তু শুরু থেকে গন্ধের প্রসঙ্গ ছিল না। এই শেষ লাইনটাতে মানে যখন অনুভূতিটা খুব প্রগাঢ় হলো, তখন শুধু চোখে দেখা, গোটা শরীর দিয়ে অনুভব করা নয়, এবার তিনি তার ঘ্রাণ শক্তিকেও কাজে লাগিয়ে ফেলেছেন। তিনি সেই কেশবতী কন্যার যে রূপময় রূপ সন্ধ্যার প্রকৃতিতে দেখছেন, তার চুলের বিন্যাসের এবারে তিনি একটা ঘ্রাণও অনুভব করছেন। সেটা আসলে সেই স্নিগ্ধ ঘ্রাণটা সন্ধ্যারই ঘ্রাণ। এরপর দ্বিতীয় স্তবকে যা যা পরিবেশ প্রকৃতির উপকরণ তিনি ব্যক্ত করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব এখানে ঘ্রাণের প্রসঙ্গ রয়েছে। দেখো, নরম ধানের গন্ধ এখানে ব্যক্ত করছেন, নরম ধানের গন্ধ, আবার কলমিরও ঘ্রাণ। এগুলো কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা রকমের ঘ্রাণ রয়েছে। দেখো, আমরা কিন্তু যারা গ্রাম বাংলার একদম পরিবেশ প্রকৃতির সংলগ্ন থাকি, আমরা কিন্তু সবাই এই ঘ্রাণটা পেয়েছি। যারা শহর বাজারে থাকো তোমরা, তারা হয়তো মানে প্রত্যক্ষভাবে এই ঘ্রাণটা পাওনি, কিন্তু বাজার থেকে কলমি শাক কিনে আনলে কলমি শাকের ঘ্রাণ আর অন্য শাকের ঘ্রাণ আলাদা তোমরা অতি অবশ্যই অনুভব করেছো। কিন্তু গ্রাম বাংলার বুকে দেখা যায়, যেখানে ধরো পুকুর ঘাটের পাশে একটা জায়গায় কলমির হয়ে রয়েছে, কলমি শাক, সেখানে একটা কলমি শাকের দাঁড়ালেই ঘ্রাণ পাওয়া যায়। বা যেখানে হয়তো ধান চাষ হয়েছে, সেই ধান ক্ষেতের পাশ দিয়ে গেলেই যে কাঁচা ধানের একদম নরম যে ধান ধরে, তার একটা ঘ্রাণ পাওয়া যায়। হাঁসের পালকের কোনো ঘ্রাণের প্রসঙ্গ বলা হচ্ছে না, কোথাও হয়তো হাঁসের পালক পড়ে রয়েছে। সর বলতে একটা ওই খাগড়া জাতীয়, এরও ঘ্রাণ নয়, বাংলার বুকে যেখানে সেখানে হয়ে থাকে। পুকুরের জল আমরা গ্রামের বুকে একরকমভাবে দেখি, কোথাও খুব আস্তরণযুক্ত, কোথাও পরিষ্কার, কোথাও ঘোলা, কোথাও স্বচ্ছ। তারপরে এর কোনো ঘ্রাণের প্রসঙ্গ নেই। তারপরে আবার দেখো, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণের কথা বলা হচ্ছে। তাহলে চাঁদা, সর এগুলো হচ্ছে ছোট ছোট মাছ, যেগুলো অনেক সময় ঘাটের কাছে না জলের মধ্যে কিলবিল করে। এবার ওই মাছগুলো যখন ঘাটের কাছে পুকুরে ঘোরাফেরা করে, তখন ওদের একটা জলের মধ্যে আষ্টে গন্ধ ওঠে। এমনি দাঁড়িয়ে থাকলেই সেই ঘ্রাণটা পাওয়া যায়। এগুলো কিন্তু যারা একদম গ্রাম বাংলার বুকে বসবাস করো, তারা সবাই এই চিত্রগুলো সম্পর্কে অবগত। এগুলো নিয়ে আমরা কেউ বিশেষ ভাবি না, বেশি অনুভব করার চেষ্টা করি না, কিন্তু কবি কবিতায় যখন লিখছেন, কবি কবিতা সেই সামান্য প্রকৃতির জিনিসগুলোকে অনুভব করেন বলেই ব্যক্ত করছেন।
আর কবির এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে সেই বাংলার প্রকৃতির ছোট ছোট উপকরণগুলো বেশ স্পষ্ট হয়ে উঠছে। এরপরে দেখো, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এর কোনো ঘ্রাণ নয়। কোনো কিশোরী হয়তো পুকুর ঘাটে গিয়ে চাল ধুয়েছে, তার ভিজে হাত, এটা যেন হাতের স্পর্শ ওই সন্ধ্যার প্রকৃতির বুকে বসেই যেন কবি অনুভব করছেন। শীত হাত খান, শীতের কালে শীত ঋতুতে হাতের যেরকম একটা আড়ষ্টতার অনুভূত হয়। এরপরে আবার দেখো যে প্রসঙ্গটি রয়েছে, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। আমরা তো দেখি গ্রাম বাংলার বুকে যেখানে মুথা ঘাস রাস্তার ধারে, ধান জমির ধারে হয়ে থাকে, এই মুথা ঘাসগুলো অনেকে কেটে কেটে নিয়ে যায় গরু বা গবাদি পশুকে খাওয়ানোর জন্য, গরু বা অন্যান্য গবাদি পশুকে খাওয়ানোর জন্য। বা এই মুথা ঘাসের ওপর দিয়ে যখন কেউ পা মারিয়ে চলে গেছে, সেটাকেই পায়ে দলা মুথা ঘাস বলছে। কোনো কিশোর হয়তো মারিয়ে গেছে, শুধু যে কিশোরেরাই মারিয়ে যায় তা নয়, যে কোনো বয়সের মানুষ সে স্থান দিয়ে হাঁটলে মারিয়ে যেতে পারে। তা কবি এখানে ব্যক্ত করছেন যে কিশোরের পায়ে দলা মুথা ঘাস, সেটা দেখতেও একরকম, এবং ওই মুথা ঘাস যখন কেউ মারিয়ে দিয়ে চলে যায় ওরও কিন্তু একটা ঘ্রাণ ওঠে। কবি এখানে সন্ধ্যার প্রকৃতিতে বসে ওই অন্ধকারের মধ্যে, ম্লান প্রেক্ষাপটের মধ্যেই বসে, সেটাও যেন তার মানস পটভূমিতে দৃশ্যমান হয়ে উঠছে। এরপর দেখো, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বটের ফল পেকে গেলে একদম লাল বর্ণ ধারণ করে। বটের ফল যখন গাছ থেকে নিচে পড়ে যায়, গাছের নিচেই যখন ঝরে পড়ছে পরিপক্ক হয়ে গিয়ে, হয় পড়ে গিয়ে ফেটে যেতেও পারে, নয় গোটা রয়েছে, যে কেউ সেখান দিয়ে গাড়ি ঘোড়া যাক বা মানুষজন যাক তার পায়ে থেতলে গিয়ে ফলটা ফেটে যায়। তা যখন ওই বটফলটা বিদীর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, সেটা দেখেই কবির মনে হচ্ছে ব্যথিত। এবারে যখনই ওই বটফল থেতলে না গেলেও, ফেটে না গেলেও ওর একটা ঘ্রাণ আছে। আবার যখন ওটা কোনোভাবে দলিত হচ্ছে, ওটা বিদীর্ণ হচ্ছে, তখন কিন্তু ওর একটা গন্ধ বা ঘ্রাণ বেরিয়ে আসে। এটাকেই কবি লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা বলে অভিহিত করছেন। এই সমস্ত কিছুর মধ্যে, কারণ এখানেও ঘ্রাণ, এই সমস্ত কিছুর মধ্যে কবি বাংলার প্রাণকে অনুভব করছেন। আমি যেটা ব্যক্ত করতে চাইলাম শেষবারের জন্য, এইরকমভাবে চিত্রগুলো তোমাদের বিশ্লেষণ করতে হবে, বেশি কথা নয়, যেমন বইয়ে আছে সেই ভাষাটুকু নিয়ে লিখতে পারলেই যথেষ্ট। শুধু কবিতার ভাষাটাকে গদ্য ভাষা করে নিয়ে নিজের ভাষায় একটা সম্পূর্ণ বাক্য করে নিয়ে লিখতে হবে। যে কবি নরম ধানের ঘ্রাণ অনুভব করেন, কখনো কলমির ঘ্রাণ, কোথাও যেন হাঁসের পালক, স্বর, পুকুরের জল রয়েছে, তার অনুভূতি সেই সান্ধ্যকালীন পরিবেশে কবির অনুভূতিতে জাগছে। আবার সেই সান্ধ্যকালীন পরিবেশে বসে কবি চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ অনুভব করছেন। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের স্পর্শ অনুভব করছেন, শীত হাত খান অনুভব করছেন। এর পরবর্তী কবির মনের মধ্যে জাগছে কিশোরের পায়ে ধলা মুথা ঘাস বা তার ঘ্রাণ। তারপরেই জাগছে লাল লাল বটের ফলের, থেতলে যাওয়া বটের ফলের যে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার প্রসঙ্গ। আর এই সমস্ত কিছুর মধ্যেই কবি বাংলার প্রাণকে অনুভব করছেন। তাহলে একটা জিনিস দেখতে পেলে যে কবি পুরোটাই অনুভব করছেন। কবি এর আগের স্তবকে রূপসীর চুলের বিন্যাসে যে স্নিগ্ধ গন্ধ অনুভব করেছিলেন, সেই প্রসঙ্গেই এবারে বাংলার পরিবেশ প্রকৃতির সমস্ত কিছু, যেগুলোর মধ্যে তিনি ঘ্রাণ অনুভব করেন, আবার যেটাতে তিনি ঘ্রাণও অনুভব করেন না, সেগুলো এবার ধীরে ধীরে কবির মনের মধ্যে প্রগাঢ় হয়ে উঠছে। এই কারণে কবি শেষ লাইনে কি বলছেন দেখো, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। কবি সমস্ত কিছু টের পান কখন না, যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে। তাহলে কবি যখন আকাশে 7টি, লাস্ট লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে, এটা 5 নম্বরের প্রতি প্রশ্নই অতি অবশ্যই হবে, রচনাধর্মী প্রশ্ন। যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে, এই লাস্ট লাইন ধরে যদি প্রশ্ন থাকে, শেষ লাইনটি ধরে, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হবে, যে যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি কী টের পান। তখন কবি
টের পাওয়া মানে কবির অনুভূতিতে কি জেগে উঠছে আর কি তিনি অনুভব করছেন। সন্ধ্যা ছাড়াও বাংলার পরিবেশ প্রকৃতি সহ দুটো স্তবক জুড়ে এর উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে এভাবে আমরা প্রথম স্তবকের যেভাবে সান্ধ্যকালীন পরিবেশটা আলোচনা করলাম, বা দ্বিতীয় স্তবকে সান্ধ্যকালীন পরিবেশে বসে বাংলার অন্যান্য আর পরিবেশ প্রকৃতির যা উপকরণ তিনি অনুভব করলেন, এর মধ্য দিয়ে পুরো কবিতাটাই আমরা দেখব আকাশে সাতটি তারা ফুটে ওঠার পরেই কবির অনুভূতির মধ্যে জেগে উঠছে। তাহলে এই দুটো স্তবক দিয়েই কিন্তু আমরা ব্যক্ত করতে পারি যে কবি কেন বলছেন, যে কবিতার নামটা কেন দিয়েছেন আকাশে সাতটি তারা। আশা করছি তোমাদের এই আলোচনাতে এখানে ছোট বড় সব প্রশ্নের উত্তরও তৈরি হবে, বা কবিতাটির বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরে যদি তোমাদের কারোর কোনো কনফিউশন থাকে তোমরা অতি অবশ্যই আমাকে জানাতে পারো।